এই সপ্তাহের মানডে নাইট রতে আমরা দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে দেখেছিলাম, যেখানে ব্রক লেসনার তার রাসেলমেনিয়া অপোনেন্টকে খুঁজতে এসেছিল। কিন্তু পল হেমনের মনে হয়েছে ডাব্লিউডাব্লিউর লকার রুমে এমন কোনো সুপারস্টার নেই যার মধ্যে ক্ষমতা আছে ব্রক লেসনারের সামনে এসে দাঁড়ানোর আর ব্রক লেসনারকে ফেস করার অ্যাট রাসেলমেনিয়া। আর পল হেমনের এটাও মনে হয় এই মুহূর্তে ব্রক লেসনারকে রাসেলমেনিয়ায় ফেস করার, রাসেলমেনিয়াকে মেন ইভেন্ট করার সমান। তো সেই কারণে যেহেতু পল হেমন কাউকে খুঁজে পায়নি, তাই পল হেমনের ব্রক লেসনার এবার এটা ওপেন চ্যালেঞ্জ রেখে দিয়েছে যে যেই সুপারস্টারের মনে হয় যে সে রাসেলমেনিয়াতে ব্রক লেসনারকে ফেস করতে পারে বা রাসেলমেনিয়াতে নিজেকে আর কি প্রদর্শন করার একটা সুযোগ চায়, তো তারা ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে যদি তাদের মনে হয় তারা ব্রক লেসনারকে ফেস করার জন্য ক্যাপেবল বা তাদের মধ্যে সেই দমটা আছে। কিন্তু এই সপ্তাহের মানডে নাইট রতে আমরা দেখেছিলাম কেউ বেরিয়ে আসেনি। আর আমি তোমাদের কালকেই বলেছিলাম যখন আমি রয়ের রিভিউ বানাচ্ছিলাম যে আমার মনে হয় এটা ডাব্লিউডাব্লিউ এই কারণেই করেছে কারণ ডাব্লিউডাব্লিউ এর কাছে এই মুহূর্তে ব্রক লেসনারকে নিয়ে কোনো প্ল্যানস নেই। আর এইটা সত্যি ভেবে হাসি পায় যে ব্রক লেসনারের মতো সুপারস্টার, যাকে কিনা বলছে যাকে রাসেলমেনিয়ায় ফেস করার, রাসেলমেনিয়ার মেন ইভেন্ট করার সমান, তার জন্য এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর কাছে কোনো ক্লিয়ার প্ল্যান নেই যে তার সাথে কার ম্যাচ করানো উচিত। হ্যাঁ, অবশ্যই কিছু নাম ডাব্লিউডাব্লিউর মাথায় আছে, কিন্তু সেগুলোকে ফাইনালাইজ এখনও ডাব্লিউডাব্লিউ করে উঠতে পারেনি। তো সেই কারণে ডাব্লিউডাব্লিউ ওপেন চ্যালেঞ্জের স্টোরি লাইনটাকে সাজিয়েছে যাতে তারা আরও কিছুটা সময় পেয়ে যায় যে ব্রক লেসনারকে অ্যাকচুয়ালি এই বছরের রাসেলমেনিয়া থেকে ফেস করবে সেটা ভাবার জন্য। আর এই কারণে কালকে কোনো সুপারস্টার ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করতে বেরিয়ে আসেনি, না হলে কালকেই কোনো না কোনো সুপারস্টার এসে ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু এখনও তাদের কাছে সময় আছে, কারণ আগামী কোন কোন রতে ব্রক লেসনার আসতে চলেছে সেই তারিখগুলোকেও পল হেমন কালকে অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 16 মার্চ স্যান অ্যান্টোনিওতে, 23 মার্চ বস্টনে, 30 মার্চ নিউ ইয়র্ক সিটিতে, 6 এপ্রিল হিউস্টনে, আর 13 এপ্রিল যেটা হবে র বিফোর রাসেলমেনিয়া বা রাসেলমেনিয়ার গো হোম শো, সেইখানে স্যাক্রামেন্টোতেও যে রটা হতে চলেছে সেইখানেও ব্রক লেসনার উপস্থিত থাকতে চলেছে। তো এই কয়েকদিন ডাব্লিউডাব্লিউ লকার রুমে প্রত্যেকটা সুপারস্টারের কাছে একটা সুযোগ আছে যে তারা যদি ব্রক লেসনারকে রাসেলমেনিয়ায় ফেস করতে চায় তাহলে ব্রক লেসনারের সামনে এসে দাঁড়াক আর ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুক। এবার যেহেতু এখানে ব্রক লেসনারের কথা হচ্ছে আর যেহেতু এখানে রাসেলমেনিয়ার কথা হচ্ছে, আর ব্রক লেসনার এমন কোনো ছোটোখাটো সুপারস্টার তো না যাকে কিনা যে কোনো ছোটোখাটো সুপারস্টার এসে আর কি মানে তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে আর তার সাথে তার রাসেলমেনিয়ায় ম্যাচ হয়ে যাবে, এরকম লেভেলের সুপারস্টার তো ব্রক লেসনার না। তাই আমরা এটা ধরে রাখতে পারি যে ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতেও এমন কোনো সুপারস্টার এসে তার সামনে দাঁড়াবে যে কিনা ডাব্লিউডাব্লিউতে অলরেডি একটা বড় নাম বা ফিউচারে তার জন্য ডাব্লিউডাব্লিউর কাছে বড় প্ল্যান আছে আর সে ফিউচারে ডাব্লিউডাব্লিউর কোনো বড় নাম হতে চলেছে। এমন কোনো সুপারস্টারই ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে। কারণ এর আগে আমরা সেথ রলিন্সের একটা ওপেন চ্যালেঞ্জ দেখেছিলাম রাসেলমেনিয়া, সেখানে সেথ রলিন্সের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে কে বেরিয়ে এসেছিল? দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। আর যাই বলো না কেন, কোডি রোডসকে নিয়ে মজা করো, কোডি রোডসকে ভালোবাসো বা ঘৃণা করো, এটা তো মানতেই হবে যে কোডি রোডস ডাব্লিউডাব্লিউতে ফিরে আসার পর ডাব্লিউডাব্লিউ ল্যান্ডস্কেপকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, সেটা যে ওয়েতেই হোক। আর এখানে আমি একটা ছোটো কথা বলে রাখি যে অনেকের কমেন্ট আমি দেখছিলাম, তাদের মনে হয় আমি হয়তো কোডি রোডসকে হিংসা করি বা কোডি রোডসকে পছন্দ করি না, তাই কোডি রোডসকে নিয়ে মজা করি। তো দেখো ভাই, আমি কোডি রোডসকে হিংসা করার বা কোডি রোডসকে নিয়ে বাজে কথা বলার কে? কারণ সে হলো ডাব্লিউডাব্লিউ সুপারস্টার যাকে পুরো ওয়ার্ল্ড চেনে। আমাকে কে চেনে? আমাকে তো কেউ চেনে না, এমনকি তোমরাও কেউ এখন আমার মুখ দেখোনি। তো আমি তাকে ছোট করার বা তাকে অপমান করার কে? আমি কেউ না, আমি তার সামনে কেউ না। হ্যাঁ, সে যদি এমন হতো যে আমরা দুজন সেম ফিল্ডে আছি তাই জন্য আমি তাকে হিংসা করি, সেটা তাও মানা যেত। কোথায় কোডি রোডস, কোথায় আমি? তো আমি তাকে হিংসা করার কে? তো যাদের মনে হয় আমি কোডি রোডসকে পছন্দ করি না বা কোডি রোডসকে হিংসা করি বলে আমি কোডি রোডসকে অপমান করি, সেরকম কিছুই না। এই চ্যানেলে আমি তোমাদেরকে ভাই দাদার মতোই মনে করি, বন্ধুদের মতো মনে করি, তাই এই চ্যানেলে আমি অনেক মজা করেই থাকি, যেসব মজা বন্ধুদের সাথে করা হয়। তাই সব কিছুকে মজার ছলেই নাও, সব কিছুকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। লাইফকে একটু ইজি করতে শেখো। আর কথা থাকলো ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের, তো যারা আমার ভিডিওর রেগুলার ভিউয়ার্স তারা জানে আমি কোডি রোডসকে কত ক্ষেত্রে ডিফেন্ডও করেছি। যখন সবাই কোডি রোডসের এগেনস্টে কথা বলতো তখন আমি কোডি রোডসের সাপোর্টে কথা বলেছি। এমনকি তোমরা তো সবাই জানো আমি রোমান রিংসের খুব বড় ফ্যান, কিন্তু যখন রোমান রিংসেরও স্টোরি লাইন বাজে চলছিল বা রোমান রিংসও কিছু ভুল কাজ করছিল, তখন রোমান রিংসকে ক্রিটিসাইজ করেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাও চ্যানেলে পড়ে আছে, তোমরা এখনও গিয়ে চেক আউট করতে পারো। তো এইসব আলোচনা থাকে, এগুলোকে আমি আর এক্সপ্লেন করতে চাই না। যারা বোঝার তারা বোঝে, যারা বোঝে না তারা কখনোই বুঝবে না। তো এইটাকে আমি আর এক্সপ্লেন করবো না, কিন্তু এই ভিডিওতে কথা বলবো যে এই যে ব্রক লেসনার ওপেন চ্যালেঞ্জটা দিয়েছে, যেটা রাসেলমেনিয়ার ওপেন চ্যালেঞ্জ, তো এইটাকে অ্যাকসেপ্ট করতে কোন সুপারস্টার আসতে পারে বা কারা কারা আসতে পারে, কাদের কাদের চান্স আছে, তো সেটা নিয়েই কথা বলবো। আর তার পেছনে স্টোরি লাইনটাও দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট।
me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. কিন্তু ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি, ওই যে উপরে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার্স নাম্বার বা সাবস্ক্রাইবার্স কাউন্ট, যেটা 17,567 হয়ে আছে, এই নাম্বারটাকে বাড়াতে হবে। রাসেলমেনিয়ার আগে অন্তত তোমরা আমাকে 20,000 সাবস্ক্রাইবার্স অব্দি তো পৌঁছে দাও, এটা তোমাদেরই হাতে আছে। তাই তোমাদের মধ্যে যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে, আমার কাজ ভালো লাগে, তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা খুব দরকার, প্লিজ করো। আর এরই সাথে চলে যাওয়া যাক আমাদের প্রথম নামে, যেখানে আমি রেখেছি LA নাইটকে। এবার LA নাইটকে আমি কেন রেখেছি, প্রথম কথা হচ্ছে দেখো, LA নাইটের এখন ভিশনের সাথে পাঙ্গা চলছে, আর LA নাইট এখন ভিশনের প্রত্যেকটা মেম্বারের এগেনস্টেই যাবে। এবার ভিশনের মেম্বার বলতে এখন তো সবাই চোট পেয়ে বসে আছে, কিন্তু পল হেমনও তার একটা পার্ট, পল হেমন তাদের ওয়াইজ ম্যান, তো সেই কারণে পল হেমনের সাথে যে থাকবে সেও এক প্রকারে LA নাইটের শত্রু। এবার তোমরা বলতে পারো, যদি LA নাইটের সাথে ব্রক লেসনারের ম্যাচ হতেই হয়, যেটা রিউমারও চলছে, কিছু রিপোর্টসও বলছে, তাহলে LA নাইট গতকালে মানে যেটা এই সপ্তাহে মানডে নাইট র হয়েছিল সেখানে কেন এলো না? তো দেখো, আমরা এটাও জানি যে LA নাইট এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে গেছে, আর LA নাইট এই উইকে যে এলিমিনেশন চেম্বারটা হতে চলেছে সেখানেও কম্পিট করতে চলেছে। তো এলিমিনেশন চেম্বারেও কম্পিট করবে, যেখানে হয়তো সে জিতলে সে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি পাবে, সেখানেও কম্পিট করবে, ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে। দুটো কাজ তো LA নাইট একসাথে করতে পারে না। তাই আমার মনে হচ্ছে যে WWE যদি LA নাইট ভার্সেস ব্রক লেসনারের ম্যাচও প্ল্যান করে থাকে, তাহলে সেটাকে একটু হোল্ড করতে হবে WWE কে, অন্তত এলিমিনেশন চেম্বারটা কাটতে দিতে হবে। যখন আমরা দেখতে পাবো যে LA নাইট এলিমিনেশন চেম্বার ম্যাচ জিততে পারবে না, তখন হয়তো নেক্সট উইকে বলতে আবার যখন ব্রক লেসনার আসবে, মানে 16ই মার্চ, সেইখানে হয়তো আমরা দেখতে পাবো যে LA নাইট এসে ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে দিল। তার প্রথম কারণ হবে তার ভিশনের সাথে পাঙ্গা চলছে, আর যেহেতু ভিশন তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, বা এই কয়েকদিন আমরা দেখতে পাবো যে LA নাইট হয়তো ভিশনের কারণেই এলিমিনেশন চেম্বার জিততে পারলো না, বা এলিমিনেশন চেম্বারে হারার পরও বাকি যে কটা সপ্তাহ বেঁচে থাকবে ব্রক লেসনারের আসার আগে, সেখানেও আমরা দেখতে পাবো লোগান পল বা অস্টিন থিওরি কোনোভাবে LA নাইটকে ডিস্টার্ব করছে। তো সেই কারণে আমরা দেখবো যে অবশেষে LA নাইট ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, আর LA নাইট বলবে যে পল হেমনের ভিশন যখন LA নাইটের জীবনকে দুর্বিষহ করেই রেখেছে, তখন এই পল হেমন যার অ্যাডভোকেট মানে ব্রক লেসনার, তার চ্যালেঞ্জকেও এবার LA নাইট অ্যাকসেপ্ট করতে চায়, আর তাকে এবার একটা শিক্ষা দিতে চায়, যাতে ব্রক লেসনারকে শিক্ষা দেওয়ার মাধ্যমে LA নাইট ভিশন আর পল হেমন দুজনকেই একটা শিক্ষা দিতে পারে। তো এইভাবে তাদের কাহিনী শুরু হতে পারে, যেখানে LA নাইট এসে ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে, আর ফাইনালি আমরা রাসেলমেনিয়াতে গিয়ে LA নাইট ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ দেখতে পেতে পারি, যেটা অনেক রিপোর্টসও বলছে যে WWE এই দিকটায় যেতে পারে, আর LA নাইট ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ এই বছরের রাসেলমেনিয়াতে হতে পারে। এবার এক্ষেত্রে বাজে জিনিস কী হবে জানো, দেখো আমার মনে হয় না ব্রক লেসনার অন্তত LA নাইটের কাছে রাসেলমেনিয়ায় হারবে বলে, আর আমি পার্সোনালি চাই না যে LA নাইটও রাসেলমেনিয়ায় হারুক। তো সেই কারণেই আমি চাই LA নাইট যদি রাসেলমেনিয়াতে কোনো ম্যাচে ইনভলভ হয়ও, তো সেটা যেন এমন কোনো ম্যাচে ইনভলভ হয় যেটা LA নাইটের জেতার সম্ভাবনা থাকবে। এবার ব্রক লেসনারের এগেনস্টে ম্যাচ হলে সেই ম্যাচে LA নাইটের হারার সম্ভাবনাই বেশি। তো সেই একটা কারণেই আমি চাইছি না যে LA নাইট আর ব্রক লেসনারের ম্যাচ রাসেলমেনিয়াতে হোক। বাকি স্টোরি লাইন তো পুরো সেন্স বানাচ্ছে যেমন বললাম, তো সেক্ষেত্রে দেখতে গেলে LA নাইট ভার্সেস ব্রক লেসনার রাসেলমেনিয়াতে হতেও পারে। তো সেই কারণে আমি LA নাইটের নাম এখানে রেখেছি যে LA নাইট একজন হতে পারে যে কিনা ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আসতে পারে। দ্বিতীয় যে নামটাকে আমি রেখেছি সেটা হচ্ছে ওবা ফেমি। এবার ওবা ফেমির নাম আমি কেন রেখেছি এটা আমাকে আলাদা করে বলে দিতে হবে না। ওবা ফেমির সাথেও ব্রক লেসনারের রাসেলমেনিয়াতে ম্যাচ হতে পারে, এরকম অনেক খবর এসে গেছে অলরেডি, রিউমার্সে চলছে। এমনকি ওবা ফেমি জবের থেকে মেন রোস্টারে ডেবিউ করেছে, সবাই ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনারের একটা ড্রিম ম্যাচ দেখতে চায়। এমনকি কালকে যখন ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জের কথা হচ্ছিল, তখনও তোমরা যদি খেয়াল করে থাকো, পুরো ক্রাউড, পুরো WWE ইউনিভার্স ওবা ফেমির নামকেই চ্যান্ট করছিল। তো ওবা ফেমি অবশ্যই পোটেন্সিয়াল একটা অপোনেন্ট হতে পারে ব্রক লেসনারের জন্য অ্যাট রাসেলমেনিয়া, আর অলরেডি রয়্যাল রাম্বলও আমরা তাদের মধ্যে ফেস অফ দেখে ফেলেছি। তো সেক্ষেত্রে দেখতে গেলে ওবা ফেমিও ব্রক লেসনারের জন্য একটা পারফেক্ট অপোনেন্ট হতে পারে, আর আলটিমেটলি আমরা দেখতে পেতে পারি যে ওবা ফেমি ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে এলো। কিন্তু এই মুহূর্তে কেন ব্রক লেসনারকে অ্যাকসেপ্ট করতে ওবা ফেমি এলো না, মানে এই উইকে? তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ওবা ফেমি এখনও কোনো ব্র্যান্ডে সাইন করেনি, এখনও ওবা ফেমি ফ্রি এজেন্টই আছে। তো হয়তো ওবা ফেমি যখন কোনো ব্র্যান্ডে সাইন করে যাবে, যেমন হয়তো রতে যখন সে সাইন করে যাবে, অফিসিয়ালি রয়ের সুপারস্টার হয়ে যাবে, তখন হয়তো ওবা ফেমি ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসবে। আর একটা ব্যাপার হলো, এখন আমরা ওবা ফেমি আর রুসেভের মধ্যে একটা ছোটোখাটো মানে স্টোরি দেখতে পাচ্ছি, যেখানে হয়তো ওবা ফেমি নেক্সট রুসেভকে চ্যালেঞ্জ করতে চলেছে। আর যখন রুসেভের সাথে ওবা ফেমির এই গল্পটা শেষ হবে, তখনই হয়তো ওবা ফেমি ফ্রি হবে, আর তারপর হয়তো ওবা ফেমি এসে ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে।
আর আমরা যদি একবারের জন্য ধরে নিই যে এই যে পুরো রোড টু রেসেলমেনিয়ায় ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে কেউ এলো না, মানে যেমন আমরা এই উইকের রতে দেখেছি যে ব্রক লেসনার জাস্ট চ্যালেঞ্জ করলো, কেউ এলো না, ব্রক লেসনার বেরিয়ে গেল। যদি বাকি ডেটগুলো তো এরকমই হতে থাকে, যেটা হওয়ার চান্স কম, কিন্তু যদি এরকমই হতে থাকে তাহলে আমরা হয়তো গিয়ে ফাইনালি দেখতে পাবো যে রেসেলমেনিয়াতেই কেউ ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে এলো। তো সেক্ষেত্রে ডিরেক্টলি ওভারহেমি এসে রেসেলমেনিয়াতেও ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতেই পারে। কিন্তু আমার মনে হয় যদি ওভারহেমি ব্রক লেসনারের অপোনেন্ট হয়, ওভারহেমির একটু আগেই ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করে দেওয়া উচিত বা তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে দেওয়া উচিত। আর তারপর ওভারহেমি আর ব্রক লেসনারের একটা ভালো গল্প আমাদের রেসেলমেনিয়া আসা অব্দি দেখানো উচিত, যেটা একটা ভালো স্টোরি টেলিংও হতে চলেছে ওভারহেমি আর ব্রক লেসনারের মধ্যে। আর দুজনই মনস্টারাস সুপারস্টার, তো এদের মধ্যে ম্যাচ বা ফিউড দেখতে আমরা কে না চাইবো। তো সেক্ষেত্রে ওভারহেমি একটা পোটেনশিয়াল নাম হতেই পারে যে কিনা ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসতেই পারে। নেক্সট যে নামটাকে আমি রেখেছি সে হলো দ্য রিং জেনারেল, দ্য ক্যারিয়ার কিলার গুন্থার। এবার গুন্থার কেন ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসতে পারে? তো যেহেতু এটা একটা ওপেন চ্যালেঞ্জ, তাই ওপেন চ্যালেঞ্জ তো যে কেউ অ্যাকসেপ্ট করতে পারে। এবার যদি একান্ত গুন্থারের জন্য রেসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউর কোনো প্ল্যান না থেকে থাকে, তাহলে অবশ্যই গুন্থারও আসতে পারে ব্রক লেসনারের এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে, যে ঠিক আছে কারোর মধ্যে দম নেই, তোদের কি মনে হয়? মানে ব্রক লেসনার আর পল হেমনকে গুন্থার বলতে পারে যে তোদের কি মনে হয়, আমার মধ্যেও দম নেই, আমি হলাম কেরিয়ার কিলার, আর আমি ডাব্লিউডাব্লিউর যত ওল্ড টাইমার আছে তাদের কেরিয়ারকে শেষ করতে এসেছি, আর এবার আমার নেক্সট টার্গেট হলি তুই, তো চল আমি তো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, আর রেসেলমেনিয়াতে আমি তোকেও রিটায়ার করতে চলেছি। তো এই বলে আবার একটা কেরিয়ার অন দ্য লাইন রেখে দিতে পারে এখানে ব্রক লেসনারের, যেইভাবে সে এজে স্টাইলসের কেরিয়ারকে অন দ্য লাইন রেখে দিয়েছিল তার ম্যাচের এগেনস্টে। তো এইভাবে গুন্থার হয়তো ব্রক লেসনারকে রেসেলমেনিয়াতে একটা কেরিয়ার ভার্সেস আর কি, মানে কেরিয়ার ডিফেন্ড করার ম্যাচে আর কি ব্রক লেসনারকে মানে নিজেই চ্যালেঞ্জ করে দিতে পারে। মানে তার চ্যালেঞ্জকে তো অ্যাকসেপ্ট করছেই, তার সাথে ব্রক লেসনারকেও চ্যালেঞ্জ করে দিলে যে যদি গুন্থারের কাছে ব্রক লেসনার হারে তাহলে ব্রক লেসনারকেও রিটায়ার হতে হবে। তো এইভাবে আমরা গুন্থার ভার্সেস ব্রক লেসনারেরও একটা ম্যাচ রেসেলমেনিয়াতে দেখতে পেতে পারি, যেখানে গুন্থার এসে ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে। আর এই ম্যাচটা অনেকের চোখে ড্রিম ম্যাচ, ডাব্লিউডাব্লিউ গুন্থার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ করানোর কথা ভাবছে, কিন্তু এই ম্যাচের একটাই বাধা আছে, সেটা হচ্ছে আমার মনে হয় না এত তাড়াতাড়ি রেসেলমেনিয়াতে ব্রক লেসনারের কেরিয়ার শেষ হবে বলে। আর আমার মনে হয় না রেসেলমেনিয়াতে গুন্থারকেও ডাব্লিউডাব্লিউ বা ট্রিপল এইচ হারাতে চাইবে বলে। তো সেক্ষেত্রে গুন্থারকেও ডাব্লিউডাব্লিউ প্রোটেক্ট করবে। তো গুন্থারের সাথে সম্ভবত রে মিস্ট্রিওর ম্যাচ করাতে পারে, যেখানে রে মিস্ট্রিওর কেরিয়ারকে গুন্থার শেষ করতে পারে রেসেলমেনিয়া, কিন্তু ব্রক লেসনারের চান্স আমার একটু কম মনে হচ্ছে। আর যদি একান্ত ব্রক লেসনারের সাথে গুন্থারের ম্যাচ হয়ও, তো সেটা এমন একটা পয়েন্টে এগিয়ে হবে যেখানে অ্যাকচুয়ালি ব্রক লেসনার রিটায়ার করার দোরগোড়াই চলে আসবে, বা ব্রক লেসনারের সেটা ডাব্লিউডাব্লিউতে শেষ ম্যাচ হবে। সেখানেই আমরা দেখতে পাবো যে গুন্থার ব্রক লেসনারকেও হারিয়ে দিয়ে বা ব্রক লেসনারকে সেই স্লিপার হোল্ডে আটকে দিয়ে ব্রক লেসনারের কেরিয়ারকেও শেষ করবে, আর গুন্থার ব্রক লেসনারের কেরিয়ারকেও কিল করে দেবে বা তাকে রিটায়ার করে দেবে। সেটা হয়তো এই বছরের সামার স্ল্যামে বা নেক্সট ইয়ার রেসেলমেনিয়া থেকে হতে পারে, কিন্তু এই বছরের রেসেলমেনিয়ায় আমার চান্স একটু কম মনে হচ্ছে। কিন্তু তবু যেহেতু এটা ওপেন চ্যালেঞ্জ, আর ডাব্লিউডাব্লিউ যদি একান্ত কোনো উপায় না পায় রেসেলমেনিয়ার টিকিট সেলিংকে হাই করতে, যদি এরকম কোনো ম্যাচ ডাব্লিউডাব্লিউর একান্ত করাতে হয়, তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ এই বছরের রেসেলমেনিয়াতেও ব্রক লেসনার ভার্সেস গান্থারের ম্যাচ করাতে পারে। তো সেই কারণে গান্থারও এমন একজন সুপারস্টার হতে পারে যে কিনা এসে ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই পারে। নেক্সট যে নামটাকে আমি রেখেছি এটা একটু সারপ্রাইজিং হতে পারে অনেকের ক্ষেত্রে, আর এইখানে আমি নাম রেখেছি সেথ ফ্রিকিন রলেন্সের। এবার সেথ রলেন্সের গল্পটাও দেখো, আমরা যদি একদম শুরুর দিকে চলে যাই, যেখানে সেথ রলেন্সের অরিজিনাল যেটা প্ল্যান ছিল এই বছরের রেসেলমেনিয়ায়, সেটা হচ্ছে সেথ রলেন্স তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতো এগেনস্ট আমাদের ওটিসি রোমান রেইন্স, কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল হলো, সেথ রলেন্সের চোট লাগলো, সেথ রলেন্সকে তার টাইটেল রিলিঙ্কুইশ করতে হলো। তো তারপর আমরা দেখতে পেলাম ব্রন ব্রেকার সেথ রলেন্সকে অ্যাটাক করে আর কি ভিশন থেকে আলাদা করেছিল বা স্টোরি লাইনে তাকে টিভি থেকে অফ করেছিল। তো তারপরে যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে যদি সেথ রলেন্স রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার হয়ে যায়, তাহলে সেথ রলেন্স ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচ হবে। এবার সেথ রলেন্স হয়তো রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার হয়েও যাবে, কিন্তু এখন ব্রন ব্রেকার নিজেই ইনজিওর্ড হয়ে গেছে। তো এখন ব্রন ব্রেকারই রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার হতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। এবার দেখা গেল সেথ রলেন্স তো ক্লিয়ার হয়ে গেল, কিন্তু ব্রন ব্রেকার ক্লিয়ার হলো না। তো সেক্ষেত্রে ডাব্লিউডাব্লিউ সেথ রলেন্স ভার্সেস ব্রন ব্রেকারের ম্যাচও করাতে পারবে না। এবার আমরা এখন একটা মিস্ট্রি অ্যাটাকারের স্টোরি লাইন দেখতে পাচ্ছি, বা সেক্ষেত্রে তবু এটা ব্যাকআপ প্ল্যান ছিল যে ঠিক আছে একান্ত যদি ব্রন ব্রেকার ক্লিয়ার না হয়, তাহলে কোনোভাবে সেথ রলেন্স ভার্সেস ব্রনসন রিডের ম্যাচই ডাব্লিউডাব্লিউ করিয়ে দেবে।
কিন্তু এই উইকের রতে ব্রনসন রিডও ইনজিওর্ড হয়ে গেল, আর সেই কারণে আমরা এই উইকের রতে মিস্ট্রি অ্যাটাকারকেও আর দেখতে পাইনি। তো আমরা বলতে পারি ডাব্লিউডাব্লিউকে না চাইতো আবার রেসেলমেনিয়ার প্ল্যানকে আবার লিখতে হবে, আর হয়তো সেথ রলিন্সের প্ল্যান্সকেও আবার লিখতে হতে পারে। এবার আমরা যদি ধরে নিই যে সেথ রলিন্স রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার হয়ে যাবে, তবে অবশ্যই সেথ রলিন্সের মতো সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া ইউজ তো করতে চাইবে। এবার আমার মনে হয় না যে সেথ রলিন্স ভার্সেস অস্টিন থিওরি বা সেথ রলিন্স ভার্সেস লোগান পলের ম্যাচ ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া করাতে চাইবে বলে এই মুহূর্তে, কারণ তাদের সাথে তো সেথ রলিন্সের কোনো পাঙ্গা প্রথম দিকে ছিলই না। তার পাঙ্গা যাদের সাথে ছিল ভিজনের, সেটা হচ্ছে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড, আর তারাই যখন ইনজিওর হয়ে গেছে তখন আমার মনে হয় না যে সেথ রলিন্স বেকার অস্টিন থিওরি বা লোগান পলের সাথে পাঙ্গা নিতে চাইবে বলে। আবার অনেকের তো ধারণা এদের দুজনকে সেথ রলিন্সই ভিজনে পাঠিয়েছে স্পাই হিসেবে, তো সেক্ষেত্রে সেথ রলিন্সের সাথে তাদের ম্যাচ হওয়ার সম্ভাবনাও অনেকটাই কম। কিন্তু এখনও একজন শত্রুর ভিশনে বেঁচে আছে যে কিনা সেথ রলিন্সের শত্রু, আর সে হচ্ছে পল হেমন। আর পল হেমনই হচ্ছে এখন ব্রক লেসনারেরও অ্যাডভোকেট। তো ব্রন ব্রিকার আর ব্রনসন রিডের সাথে যদি সেথ রলিন্স একান্ত পাঙ্গা না নিতে পারে, আর সে যদি রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে হয়তো আমরা দেখতে পেতে পারি পল হেমনের সাথে বদলা নেওয়ার জন্য সেথ রলিন্স ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলো, আর রেসেলমেনিয়াতে আমরা সেথ রলিন্স ভার্সেস ব্রক লেসনারের একটা রিম্যাচ দেখতে পেলাম। এর আগেও আমরা তাদের মানে রেসেলমেনিয়াতে ম্যাচ দেখেছি, আর সেই ম্যাচে তো ব্রক লেসনারকে সেথ রলিন্স হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নও হয়ে গেছিল। তো আবার তাদের মধ্যে একটা রিম্যাচ হতে পারে রেসেলমেনিয়ায়, আর অবশ্যই সেথ রলিন্স ভার্সেস ব্রক লেসনার, এটা সেথ রলিন্সের ব্যাকআপ প্ল্যান হিসেবে অবশ্যই অনেক বড় ম্যাচ, আর এই ম্যাচটা অনেক আইবলকেও অ্যাট্রাক্ট করবে। তো একান্ত যদি ব্রন ব্রিকার আর ব্রনসন রিড রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার না হয়, আর একান্ত যদি সেথ রলিন্স রেসেলমেনিয়ার আগে ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, আর তাকে যদি ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়া ইউজ করতে চায়, আমার মনে হয় স্টোরি লাইন ওয়াইজ এখন তার পারফেক্ট অপোনেন্ট হতে পারে ব্রক লেসনার, যেহেতু তার পল হেমনের সাথেও বদলা নিতে হবে। তো পল হেমনকে শিক্ষা দেওয়ার জন্য সে ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসতেই পারে। তো এই কারণে সেথ রলিন্সের নামও আমি রেখেছি, যে কিনা ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে। তো এ তো গেল স্টোরি লাইন অনুযায়ী কারা কারা ব্রক লেসনারের ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারে সেই নামগুলো। কিন্তু এবার আমরা যদি স্টোরি লাইনের বাইরে গিয়ে একটু ভাবি, মানে যেহেতু এটা ওপেন চ্যালেঞ্জ, আর ওপেন চ্যালেঞ্জের মানেই হচ্ছে যে কেউ তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আসতে পারে। তো সেক্ষেত্রেও আমার কাছে কিছু নাম আছে, যার মধ্যে একটা নাম হচ্ছে রয় স্কিজের নাম। এবার রয় স্কিজকে আমরা এর আগে রয়্যাল রাম্বলে দেখেছিলাম, কিন্তু রয়্যাল রাম্বলের পর থেকে আমরা রয় স্কিজকে আর দেখতে পাচ্ছি না। মাঝখানে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল যে তার বয়স নিয়ে কী সমস্যা আছে, সেই কারণে অনেকে মনে করছিল যে তাকে হয়তো ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিয়েছে, কিন্তু সেসব কিছু হয়নি। আমরা রিসেন্টলি তাকে স্টেফিনি মিকম্যানের সাথে একটা পডকাস্ট করতেও দেখতে পেয়ে গেছি। তো রয় স্কিজ ডাব্লিউডাব্লিউতেই আছে, আর রয় স্কিজকে ডাব্লিউডাব্লিউ ফিউচারে ইউজও করবে। তো যেহেতু এখনও রয় স্কিজকে কোনো স্ম্যাকডাউন বা রতে ইউজ করা হয়নি, তো একটা জিনিস হতে পারে, যেমন অনেকে স্পেকুলেট করছে যে ব্রক লেসনারের চ্যালেঞ্জার কে হবে, সেটা ডিরেক্ট আমরা রেসেলমেনিয়াতে গিয়ে জানতে পারবো। তো আমরা যদি এটা ধরেও নিই যে হ্যাঁ, এই যে যতগুলো ডেট ব্রক লেসনার দিয়েছে, এখানে কেউ ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসবে না, বা যারা আসবে তারা খুব ছোটোখাটো সুপারস্টার হবে, যেমন আকিরা তোজাওয়া, আর্ট্রুথের মতো সুপারস্টার, যারা এলেই ব্রক লেসনার তাদেরকে F5 সুপ্লেক্স মেরে একদম ধ্বংস করে দেবে, তারা আর চ্যালেঞ্জ করার মতো হালাতেই থাকবে না, কোনো অবস্থাতেই থাকবে না। তো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট হয়তো রেসেলমেনিয়াতে গিয়ে একটা অপোনেন্ট রিভিল হতে দেখতে পেতে পারি, আর সেইখানে হয়তো ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রয় স্কিজই চলে এলো, কারণ সেও একজন হেভিওয়েট, একজন পাওয়ার হাউস সুপারস্টার, আর তার সাথেও ব্রক লেসনারের ম্যাচ পারফেক্ট হবে একটা ব্রক লেসনার আর রয় স্কিজের ম্যাচ। আর যদি রয় স্কিজকে একটা ভালো পুশ দিতে হয়, তাহলে এইটা রয় স্কিজের জন্য একটা ভালো মোমেন্টও হতে চলেছে। দেখো, রয়্যাল রাম্বলে তো রয় স্কিজ সেরকম কোনো রিয়াকশন পায়নি, কারণ সৌদি আরেবিয়ার লোকজন তাকে সেইভাবে চিনতো না, কিন্তু আমরা আশা করতে পারি যে আমেরিকার লোকজন অন্তত রয় স্কিজকে চিনবে। তো সেই কারণে যদি আমেরিকায় গিয়ে আবার রয় স্কিজ ব্রক লেসনারের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে রাখতে পারি সে একটা ভালো রিয়াকশনও পাবে। আর এইভাবে ডাব্লিউডাব্লিউ তার ডাব্লিউডাব্লিউ রয় স্কিজের যাত্রা মেন রোস্টারে শুরু করতে পারে, যেখানে সে ব্রক লেসনারের কাছে হারুক বা জিতুক, জিতলে তো হয়েই গেল, অনেক বড় ব্যাপার হয়ে যাবে, কিন্তু যদি সে ব্রক লেসনারের কাছে হেরেও যায়, সেটাও তার কাছে বেশি লজ্জার কিছু হবে না, কারণ এটা বলতে গেলে দেখতে গেলে ডাব্লিউডাব্লিউতে তার ফার্স্ট ম্যাচ ছিল, যদি আমরা রয়্যাল রাম্বলকে সাইডে করে দিত। তো সেক্ষেত্রে ফার্স্ট ম্যাচে ব্রক লেসনারের কাছে হেরে যাওয়া এমন কিছু অপমানজনক না। তো এইভাবে যদি রয় স্কিজের কেরিয়ারকে ডাব্লিউডাব্লিউতে শুরু করতে চায় ডাব্লিউডাব্লিউ, তাহলে অবশ্যই রয় স্কিজ একটা নাম হতে পারে, যে কিনা ডিরেক্ট রেসেলমেনিয়াতে গিয়ে ব্রক লেসনারের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসতে পারে, বা যদি তার আগেও চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয় রয় স্কিজ, তাহলে তার সাথে ব্রক লেসনারের কোনো গল্প রেসেলমেনিয়া আসা অবধি দেখাতেই পারে ডাব্লিউডাব্লিউ। তাই রয় স্কিজও একটা পোটেনশিয়াল নাম অবশ্যই হতে পারে। আর লাস্ট একটা পোটেনশিয়াল নামের কথা বলা যাক, যেটাকে আমাকে রাখতেই হতো। আমি সত্যি বলছি, আমি এই নামটাকে রাখতে চাইনি, কিন্তু তবুও আমি ভাবলাম যদি হয়ে যায়, কারণ যেহেতু রিউমার্সে চলছে, আর এইটা হলো ক্রিস জেরিকোর নাম।
এবার ক্রিস জেরিকোর রিটার্নকে নিয়ে তো রিউমার কবে থেকেই আসছে, আমরা রতে এক্সপেক্ট করছি আসছে না, রয়্যাল রাম্বলে এক্সপেক্ট করছি আসছে না, এখন আবার ডাব্লিউডাব্লিউ একটা মিস্ট্রি ক্রিয়েটের স্টোরি লাইন শুরু করেছে, সেখানেও থেকেও ক্রিস জেরিকো বেরোতে পারে এরকমও স্পেকুলেশনের রিউমার চলছে। আমার কি মনে হয় সেটা নিয়ে তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যে এই বাক্স থেকে কে বেরাবে, তোমরা গিয়ে সেটা চেক আউট করতে পারো। সেখানে ক্রিস জেরিকো ছাড়া আরও কিছু জনের নাম আমি নিয়েছি যারা কিনা সম্ভবত এই বাক্স থেকে বেরোতে পারে, তো অবশ্যই গিয়ে সেই ভিডিওটা চেক আউট করো। কিন্তু একান্ত আমরা যদি ধরে নিই যে এই বাক্স থেকেও ক্রিস জেরিকো বেরোলো না, ক্রিস জেরিকো ডিরেক্ট রয়্যাল রাম্বলেই তার ডাব্লিউডাব্লিউ রিটার্ন করলো, যদি রিউমার্সের কথা মেনে নিই, তাহলে ক্রিস জেরিকো অবশ্যই এটা নাম হতে পারে যে কিনা ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসতে পারে। এবার এক্ষেত্রে ভালো জিনিস একটাই হবে যে রাসেলমেনিয়ায় আমরা একটা বড় ম্যাচ পেয়ে যাবো, যেটা হচ্ছে ব্রক লেসনার ভার্সেস ক্রিস জেরিকোর। কিন্তু বাকি লাভের লাভ কিছু হবে না, কারণ ক্রিস জেরিকোও যদি এই ম্যাচে হেরে যায় তাহলে ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে রিটার্নের পরেই তার প্রথম ম্যাচ হেরে যাবে, যেটা ক্রিস জেরিকোর জন্য বাজে হবে। আর ক্রিস জেরিকোর মতো একজন পুরনো সুপারস্টার এসে ব্রক লেসনারকে হারিয়ে দেবে, এটাও যে ব্রক লেসনারের জন্য খুব ভালো হবে সেটাও না। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ম্যাচটা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। কিন্তু তবু যেহেতু ক্রিস জেরিকোর রিটার্নের রিউমার এত চলছে, আর রাসেলমেনিয়াতেও ক্রিস জেরিকোর রিটার্নের রিউমার চলবে, মানে ক্রিস জেরিকোর রিটার্নের রিউমার চলবে, তো সেই কারণে আমার মনে হলো যে ক্রিস জেরিকোর নামকে অবশ্যই রাখা উচিত। সেও পোটেনশিয়াল একটা নাম হতে পারে যে কিনা এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে আসতে পারে। কিন্তু আমার মনে হয় বাকি আমি যে নামগুলোর কথা বললাম তার থেকে সব থেকে কম চান্স যদি কারো থেকে থাকে তাহলে সেটা ক্রিস জেরিকোরই আছে। কিন্তু যেহেতু চান্স আছে অন্তত, তো সেই কারণে ক্রিস জেরিকোর নামকেও আমি আমার এই লিস্টে বা বলা যেতে পারে এই প্রেডিকশনে রেখেছি। তো এ তো গেল কিছু ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, কিন্তু এবার যদি ডাব্লিউডাব্লিউ পুরো আউট অফ দ্য বক্স কিছু করতে চায় তাহলেও কিছু নাম আমি বলে রাখছি, যেমন ড্যানিয়েল কর্মিয়ার, ফর্মার ইউএফসি সুপারস্টার, যার সাথেও কিনা ব্রক লেসনারের মানে অতীতে অনেক পাঙ্গা চলেছিল, আর তার সাথেও একটা পোটেনশিয়াল ম্যাচের কথা হচ্ছিল ডাব্লিউডাব্লিউতে। তো ড্যানিয়েল কর্মিয়ার ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ রাসেলমেনিয়াতে করাতেই পারে, যেহেতু একটা বড় অ্যাট্রাকশন ম্যাচ তো রাসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউর চাই। আর এখন যেহেতু টিকেওর আন্ডারে ডাব্লিউডাব্লিউ আর ইউএফসি দুটোই পড়ে, তো দুজনের সাথে ডাব্লিউডাব্লিউ খুব মানে আরামসেই কন্ট্যাক্ট করতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি ড্যানিয়েল কর্মিয়ার চায় রাসেলমেনিয়াতে অ্যাপিয়ারেন্স দিতে বা একটা ম্যাচে ইনভলভ হতে, তো ড্যানিয়েল কর্মিয়ার ভার্সেস ব্রক লেসনার একটা পারফেক্ট ম্যাচ রাসেলমেনিয়ার জন্য হতেই পারে। বা কেন ভেলাস্কাজের মতো কোনো সুপারস্টার যদি আবার রিটার্ন করে সে যদি আবার ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করে দেয়, বা কোনো ফর্মার নাম করা ইউএফসি ফাইটার যদি এসে ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করে দেয়, তো এরকমও কিছু পোটেনশিয়াল স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ দেখাতে পারে। কিন্তু সেটার চান্স আমার কমই মনে হচ্ছে, যাদের চান্স আমার বেশি মনে হচ্ছে তাদের নাম নিয়ে এই ভিডিওটা আমি বানালাম। এবার তোমরা বলো তোমরা কি চাও যে ব্রক লেসনারের এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে কে আসুক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তার নামটা আমাকে বলো, আর তোমরা কার সাথে ম্যাচ দেখতে চাও রাসেলমেনিয়াতে সেটা অবশ্যই আমাকে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। আর আবারও বলছি, কোনো ডাব্লিউডাব্লিউ সুপারস্টারকে পার্সোনালি কোনো হেট দিও না, তোমরা তাকে বা তাদেরকে ক্রিটিসাইজ করো তাদের স্টোরি লাইনের উপর নির্ভর করে, তাদের বুকিংয়ের উপর নির্ভর করে, কিন্তু অ্যাজ আ হিউম্যান তাদেরকে হেট দেওয়ার কোনো মানে হয় না। তাদেরকে ঘৃণা করার বা তাদেরকে ঈর্ষা করার বা তাদেরকে অপমান করার বা তাদের উপর হিংসা করার কোনো মানে হয় না। তো সেটাই আমি বলবো যে প্রফেশনালি তাদেরকে হেট করতে পারো, বাট পার্সোনালি কাউকে হেট করো না, সেটাই আমি আমার সাবস্ক্রাইবার্সদের অন্তত বলবো। আর আমি নিজেও পার্সোনালি কাউকে হেট করি না, যত হেট যত অপমান যত মজা সেগুলো আমি প্রফেশনালি করি, তাদের স্টোরি লাইনকে ক্রিটিসাইজ করে, তাদেরকে অ্যাজ আ পার্সন ক্রিটিসাইজ করে না। তো এই পার্থক্যটা বুঝতে শেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যেমন বললাম, ভিডিওটাকে লাইক করো, আর এই সাবস্ক্রাইবার কাউন্টকে বাড়ানোর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পারলে ভিডিওটাকে হাইপ করো, ভিডিওটাকে শেয়ার করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।